আমাদের আর নতুন অধ্যায় করার কথা ছিল না? আমরা গত ক্লাসে সম্ভবত রিগ্রিয়েশন শেষ করছিলাম নাকি, যতটুকু মনে পড়ে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করেন। আসলে আমাদের ডাটা কালেকশন কেমন সেটা আগে বুঝতে হবে, অঙ্কগুলো কেমন আমাদের দেখেন। ভাইয়া, এটা কি প্রথম অধ্যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা ডাটা কালেকশন প্রথম অধ্যায়। এটা কি প্রথম অধ্যায়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন। বলছে সেলস অফ 40 অর্গানাইজেশন আর গিভেন বিলো। 40টা অর্গানাইজেশনস তথ্য দেওয়া আছে। 52, 37, 50, 49, 25, 62, 39, এভাবে আমার 40টা তথ্য দেওয়া আছে। বলছে রিপ্রেজেন্ট ইট বাই এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে আমার রিকোয়ারমেন্ট কি ছিল? রিপ্রেজেন্ট ইট বাই এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাকে এটাকে দেখাতে হবে। এটা তো জাস্ট অঙ্ক দেখলাম, তাহলে আমরা অঙ্কগুলো একটু দেখি। দেখেন, এই অঙ্কগুলো এইভাবে আছে। অর্থাৎ আমার এখানে কিন্তু বেশ অঙ্ক আছে বিভিন্ন নিয়মের, এবং আপনাকে গ্রাফ পেপার প্রয়োজন। অবশ্যই গ্রাফ রাখবেন সাথে, এবং গ্রাফ করবেন ভালোভাবে। দেখেন, আমরা যদি অঙ্কের দিকে যাই বা অঙ্কের সূত্রগত আলোচনার দিকে আমরা একটু যাই, দেখেন আমাদের কাছে কিভাবে বলছে। দেখেন, তো বলা আছে ডাটা কালেকশন এন্ড রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমার এই হচ্ছে অধ্যায়ের নাম। এই ডাটা কালেকশন আর রিপ্রেজেন্টেশন দুইটা অংশকে আমাদেরকে ভাগ করছে। প্রেজেন্টেশন একটা জিনিস, আর ডাটা কালেকশনের একটা জিনিস। দেখেন, ডাটা কালেকশনের মধ্যে কি কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, বাইভেরিয়েন্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, আর স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রাম দেওয়া আছে। তাহলে আমাদের এই যে তিন প্রকার অংশ ছিল, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, একটা বাইভেরিয়েন্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর একটা স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রাম। এই তিনটা জিনিস। এবং আমরা যদি রিপ্রেজেন্টেশন পার্টে যাই, অর্থাৎ বা প্রেজেন্টেশন পার্টে যাই, এই প্রেজেন্টেশনে কি কি আছে দেখেন। বলছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ অ্যান্ড পলিগন, পাই চার্ট, অজিভ দুই প্রকার, লেস দেন অজিভ অ্যান্ড মোর দেন অজিভ। পরবর্তীতে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম দেখেন আবার 5 প্রকার আছে। সেই বার ডায়াগ্রাম কি বলছে? লাইন বার ডায়াগ্রাম, সিম্পল বার ডায়াগ্রাম, মাল্টিপল বার ডায়াগ্রাম, কম্পোনেন্ট বার ডায়াগ্রাম, আর আছে পার্সেন্টেজ বার ডায়াগ্রাম। তাহলে এই অংশগুলো আমার সব গ্রাফের মধ্যে আমাকে উপস্থাপন করতে হয় এই জিনিস, তাই বলছে প্রেজেন্টেশন একটা অংশ, আর একটা আমাদের ডেটা কালেকশন একটা অংশ। অধ্যায়টা মোটামুটি সহজ, কিন্তু আমরা যদি চিত্রগত, অর্থাৎ চিত্রগত বলতে কি, আমাদের যে গ্রাফাটিক্যাল টার্মটা যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই অধ্যায়টা সহজ। আর নতুবা এই অধ্যায়টার থেকে কঠিন আর কিছু হবে না, এরকম একটা বিষয়। আমাদের তো মোটামুটি গ্রাফের অভিজ্ঞতা টুকটাক সবার আছে নাকি? আমরা আগে করছি না গ্রাফ, যে কোনো কিছু গ্রাফ ব্যবহার। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ। তাহলে দেখেন, আসলে আপনাদের কিন্তু এখন ক্লাসের হার কম কেন, উপস্থিতি কম থাকে এখন, কি কারণে জানি না। আগে কিন্তু সব সময় প্রায় 15-16 জন উপস্থিত থাকতেন, এখন 10, 12, 13 এরকম উপস্থিত থাকেন। তারপরও এখন দেখি আসলে কোনো রেসপন্স পাওয়া যায় না দুই একজনের ছাড়া। আগে মোটামুটি মনে হতো যে একটু বেশি রেসপন্স পাওয়া যেত। যাই হোক, আপনারা রেসপন্স না করলে আসলে বিষয়টা কেমন মনে হয়, যে ক্লাস নিচ্ছি রেসপন্স করছে না, এরকম। তাহলে দেখেন, এই এই যে অংশ থেকে তাহলে আমরা একটা বিষয় কি বুঝলাম, যে আমাদের এইখান থেকে তাহলে কয় ধরনের ডায়াগ্রাম তৈরি করতে হচ্ছে? বেশ অনেক ধরনের, কিন্তু হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ অ্যান্ড পলিগন, দুইটা জিনিস কিন্তু, ফ্রিকোয়েন্সি কার্ভ একটা জিনিস, পলিগন একটা জিনিস। পাই চার্ট একটা জিনিস, অজীব আবার দুই প্রকার, লেস দেন অজীব, মোর দেন অজীব। ডায়াগ্রামের অংশ অর্থাৎ বার ডায়াগ্রাম আবার 5 প্রকার, লাইন বার ডায়াগ্রাম, সিম্পল বার ডায়াগ্রাম, মাল্টিপল বার ডায়াগ্রাম, কম্পোনেন্ট বার ডায়াগ্রাম, পার্সেন্টেজ বার ডায়াগ্রাম। তাহলে এই আবার বার ডায়াগ্রামের মধ্যে আবার 5 প্রকার ভাগ আছে। তাহলে এই সব কিছু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে।
তাহলে প্রথম অবস্থায় আমাদের কি ছিল, আমরা ডায়াগ্রামের মধ্যে না যে আমার প্রথম যে অংশটা আছে সেটা একটু দেখি। বলছে কি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বাইভেরিয়েন্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রাম। এই স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রামটা আপনার গ্রাফ লাগে না, এটা নর্মালি করা যায় খাতায়। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই আমরা যতটুকু আলোচনা করলাম? আমরা এখন তাহলে পরের পেজে যাচ্ছি। পরের পেজ দেখেন আমাদের কি বলে। এর সূত্রগত কিছু অংশ আছে, দেখেন কি বলছে দেখেন তো। উপাত্ত সংগ্রহের ধাপ বা পর্যায় সমূহ, অর্থাৎ আমরা যে সকল তথ্য তৈরি করতে গেলে উপাত্ত দরকার, এই উপাত্ত থেকে আমরা ছোট ছোট উপাত্ত নিয়ে আমরা একটা তথ্য তৈরি করব, আর তাদেরকে পর্যালোচনা করতে হবে বা পর্যায় সমূহ, অর্থাৎ কোন কোন ওয়েতে আমাদের এইগুলোকে ক্যালকুলেশন করা যেতে পারে। দেখেন আমাদের কাছে কয়টা জিনিস আছে, হাইয়েস্ট ভ্যালু আছে। এই হাইয়েস্ট ভ্যালুকে আমরা এক্স এইচ দ্বারা প্রকাশ করছি, লোয়েস্ট ভ্যালু এক্স এল দ্বারা প্রকাশ করছি। তারা বলছে কি রেঞ্জ, এই রেঞ্জ হচ্ছে দুইটার ব্যবধান, রেঞ্জকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করছি, এক্স এইচ মাইনাস এক্স এল, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। পরবর্তীতে বলছে ক্লাস ইন্টারভেল নির্ণয়। তাহলে আমার কাছে তিনটা জিনিস আছে দেখেন, হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, রেঞ্জ। অর্থাৎ আমাদের রেঞ্জ নির্ণয় করতে গেলে দুইটা জিনিস দরকার, হাইয়েস্ট ভ্যালু দরকার আর লোয়েস্ট ভ্যালু দরকার। এই দুইটা জিনিস থেকে আমরা রেঞ্জ নির্ণয় করতে পারবো। তাহলে আর এই রেঞ্জ নির্ণয় যখনই আমরা করব, এটা সব করছি আমরা ক্লাস ইন্টারভেলের জন্য। দেখেন ক্লাস ইন্টারভেল নির্ণয় যখন আমরা করব, শ্রেণী ব্যবধান একে সি দ্বারা প্রকাশ করা হয়। আর তার সূত্র কি, রেঞ্জ অর্থাৎ আর বাই 1 + 3.322 লগ এন। এই এনটা কি, এন হচ্ছে কতগুলো সংখ্যা নিয়ে আপনি কাজ করবেন, সেই অংশটা হচ্ছে এন, অর্থাৎ নাম্বার অফ অবজারভেশনস। কতগুলো তথ্য নিয়ে আপনি কাজ করবেন সেটাই হচ্ছে আপনার এন। এই অংশে তাহলে দেখেন এই যে অংশটা আপনার কাছে ছিল, এর পরবর্তী অংশে কি বলছে, এর পরবর্তী অংশে বলছে আহ ট্যালি মার্কস দ্বারা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা নির্ণয়। যাই হোক ওটাও না, মানে আমাদের কাছে যে অংশটা আছে এই গণসংখ্যা নির্ণয়, এটা এভাবে না বলে আমরা এই যে ক্লাস ইন্টারভেল আসছে না আমাদের কাছে, এর একটা মান তো আসবে। এই মানটা আমাদের এর ভিতরে যে যে কোনো জায়গায় থাকলে, দেখেন 0 থেকে 0.75 পর্যন্ত এর মধ্যে যদি থাকে তাহলে আমরা তার শ্রেণী ব্যবধান 5 ধরবো। 7.5 থেকে 12.5 এর মধ্যে থাকলে 10 ধরবো। 12.5 থেকে 17.5 এর মধ্যে থাকলে 15 ধরবো। 17.5 থেকে 22.5 এর মধ্যে থাকলে 20 ধরবো। 22.5 থেকে অ্যাবভ অর্থাৎ উপরে গেলে আমরা তাকে 25 ধরবো। একটা উদাহরণ যদি আমরা এখানে একটু ব্যবহার করতে চাই, আচ্ছা এখানে উদাহরণ না, আমরা পরের অংশেই দেখব। তাহলে এই যে অংশটুকু আমরা দেখলাম, দেখেন তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করেন তো। এইটুক নিয়ে এখন প্রশ্ন করেন না, এইটুক হয়তো বা আপনারা খুব বেশি ভালো বোঝেননি। আমরা একটা অঙ্ক করতে গেলে এটা ক্লিয়ার হবো। তাহলে এই যে অংশটা আছে, সূত্র আমার একটা একটা সূত্র কি, সি অর্থাৎ ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল রেঞ্জ বাই 1 + 3.322 লগ এন। এন বলতে বুঝছি আমরা আমার কতগুলো অবজারভেশন আছে, অর্থাৎ কতগুলো তথ্য নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে উপাত্ত নিয়ে। আর হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ ওই তথ্যের মধ্যে উপাত্তের মধ্যে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, যেটা সব থেকে ছোট সেটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। আর এই দুইটার মধ্যে রেঞ্জ বলতে কি, এই দুইটার যে বিয়োগফল বা ব্যবধান, সেই অংশটা আমাদের হচ্ছে রেঞ্জ, অর্থাৎ কত থেকে কতগুলো আছে এর মধ্যে। আর ক্লাস ইন্টারভেল কি, ক্লাস ইন্টারভেল দুইটা শ্রেণীর ব্যবধান, সেই শ্রেণীর ব্যবধানটা আমরা পরে বুঝতে পারবো। তাহলে এই যতটুক বললাম আমরা আগের পেজে পাইছিলাম যে আমাদের এই অঙ্কের অধ্যায়ের মধ্যে কি কি করতে হবে, আর এখন আমরা সূত্রগত একটা অংশ দেখলাম। তাহলে এই দুইটা পেজের মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন। ভাই অঙ্ক করলে ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ অবশ্যই, এখানে আসলে সূত্রের মধ্যে কিছুই নাই এক কথায়। ঠিক আছে, এখানে সূত্রের মধ্যে কিছুই নাই। কারণ আগে দেখেন, আগে অঙ্ক করাইছি, আগের অঙ্কের সূত্র পেজ 2-3 পেজ করে সূত্র পড়াই অঙ্ক করাইছিলাম, অর্থাৎ সূত্র দেখে অঙ্ক করতে হয়। এখানে আসলে সূত্রের ভিতরে খুব একটা কিছু নাই। দেখুন আমরা একটু পরের পেজে যাই। এই যে একটা অঙ্ক আমাদের কাছে আছে, এখন অঙ্কটা কিভাবে আসলো সেটা দেখতে গেলে আমাকে একটু মূল অঙ্ক যেটা আছে সেটা যেতে হবে, এটা তো সমাধান। অঙ্কে যাই।
1 নম্বর অঙ্কটা একটু দেখেন কি বলছে। ডাটা কালেকশন, সেলস অফ 40 অর্গানাইজেশনস আর গিভেন বিলো, অর্থাৎ আমার 40টা তথ্য দেওয়া আছে অর্গানাইজেশনের, যেখানে 52, 37, 50, 49, 52 এইভাবে ক্যালকুলেশন করে দেওয়া আছে। বলছে প্রেজেন্ট ইট বাই এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। দেখেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে বলছে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে আমরা ট্যালি মার্কসের মতো একটা অংশ শিখছিলাম আগের অংশে, 9, 10-এ বা তার আগে। সেই ধরনের অংশ আমাদের এইখানে একটা 9, 10-এ সম্ভবত শিখছিলাম আমরা ট্যালি মার্কস। এই স্ট্যাটিস্টিক্স ছিল, পরিসংখ্যান নামে ছিল আমাদের একটা পাঠ। দেখেন এই সলিউশন। 1 নাম্বার, আমরা এই অঙ্কের মধ্যে থেকে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু নির্ণয় করব। অর্থাৎ আমার রেঞ্জ পর্যন্ত নির্ণয় করা লাগবে। তাহলে দেখেন তো হেয়ার কি কি লেখা আছে। হেয়ার হাইয়েস্ট ভ্যালু এক্স ইজ সমান 89, লোয়েস্ট ভ্যালু এক্স এল সমান 25। ক্যালকুলেট ক্যালকুলেশন অফ রেঞ্জ, উই নো রেঞ্জ সমান এক্স এইচ মাইনাস এক্স এল, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, 89 মাইনাস 25 সমান 64। ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভেল, তাহলে এ পর্যন্ত আসি না, আমরা রেঞ্জ পর্যন্ত থেকে যাই। দেখেন তো এই 89 আর 25, আমরা যে অঙ্কটা দেখছিলাম এই অঙ্কের মধ্যে আমরা দেখেন তো আমাদের লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু ওটা আছে কিনা, ওটার সাথে এক্সিস্ট করে কিনা, প্রত্যেকে দেখবেন। এখানে সর্বোচ্চ কত আছে আর সর্বনিম্ন কত আছে খুঁজে বের করে। দেখেন এই যে 89 আছে, 89-এর উপরে আর দেখেন নাই কেউ। তাহলে সর্বোচ্চ কি এইটটি সর্বনিম্ন নাইন 25। হ্যাঁ, তাহলে আমরা সর্বোচ্চ 89 আর সর্বনিম্ন 25। দেখেন তো এই যে 25। দেখেন তো এই অংশটা তাহলে কি আছে, আমরা ওইখানে যা দেখে আসছি, হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু হ্যাঁ আছে। আছে। জি তাহলে ভাইয়া। এখান এখান থেকে আমরা এবার অঙ্কের দিকে যাই। তাহলে দেখেন আমাদের কাছে হাইয়েস্ট ভ্যালু আছে, লোয়েস্ট ভ্যালু আছে, ক্যালকুলেশন অফ রেঞ্জ আছে, রেঞ্জ এক্স এইজ মাইনাস এক্সেল, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, ক্যালকুলেশন করলে 64 আসছে, 64। ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভেল, এই সব করলাম আমরা ক্লাস ইন্টারভেলের জন্য। ক্লাস ইন্টারভেলের সূত্র কি শিখছিলাম, ক্লাস ইন্টারভেল সি সমান রেঞ্জ বাই 1 + 3.322 log n। তাহলে রেঞ্জ হচ্ছে 64, আর ওয়ান তো 1 + 3.322 log n। এন এর মান 40 কেন আসলো, কেউ বলতে পারবেন? না ভাইয়া ভাইয়া বুঝাই দাও। 40, 40 ওই যে কত হ্যাঁ, দেওয়া আছে? বলছি অবশ্যই। তারপরও একজন উত্তর দিয়ে দিছে 40টা ভ্যালু দেওয়া আছে আমার, এই যে 40টা অর্গানাইজেশন দেওয়া আছে। যদি এই 40টা আমার না দেওয়া থাকতো তাহলে আমি কিন্তু এখানে গুনেও পেয়ে যেতাম 40টা। দেখেন তো 10টা করে 4 লাইন আছে, দেখছেন? তাহলে আমার কাছে এখানে জি 40 ভাইয়া। না দেওয়া থাকলেও আমাকে 40 বিবেচনা করতে হতো। তাহলে আমরা কি এই অংশটাও পাইলাম। তাহলে বলছিল আমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে, তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে গেলে আমার কি ক্লাস ইন্টারভেল লাগবে। এই কারণে আমরা এই ক্লাস ইন্টারভেল নির্ণয় করলাম। ক্লাস ইন্টারভেল কত আসছে, 10 পয়েন্ট কত, 1, 2। তাহলে এই যে 10.12 ক্যালকুলেশন করে আসছে, এখন আমাকে শ্রেণী ব্যবধান কত হবে, এক্সাক্ট শ্রেণী ব্যবধান সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখেন সেটা নির্ণয় করতে গেলে আমাকে কি লেখা আছে, সো দা অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল ইজ 10। এই 10টা কেন পাইলাম, এর আগের অংশে আমরা একটু যাব, আগের পেজে। দেখেন তো এই জায়গায় লেখা ছিল। এখন কি তাহলে বোঝা যাচ্ছে যে আমি কোন কাজে ব্যবহার করব এই লাইনটা, এই লাইনগুলাকে। আমার আসছিল 10.25 সম্ভবত, বা 10 পয়েন্ট সামথিং কত আসছিল। তাহলে এখানে দেখেন তো 0 থেকে 7.5 এর মধ্যে থাকলে 5 শ্রেণী ব্যবধান, 7.5 থেকে 12.5 এর মধ্যে থাকলে 10। তাহলে ওরা কি 7.5 থেকে 12.5-এর মধ্যে আছে, 10 পয়েন্ট সামথিং ছিল। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। তাহলে আমরা ওকে কি 10 নিতে পারলাম। তাহলে এই জিনিসটা কি এখন বোঝা গেল যে এই জিনিসটা আমার কোথায় কাজে লাগবে। জি ভাইয়া। জি। জি ভাইয়া। আচ্ছা, যদি আমাদের ধরেন, তাহলে এটা আমরা বুঝলাম। এখান থেকে আমরা এখন তাহলে অঙ্কের দিকে যাই, অঙ্ক যেখানে সমাধান করছিলাম। দেখেন, তাহলে এই কারণে লিখছি সো দ্য অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল ইজ 10। তাহলে অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল আমরা পেয়ে গেছি 10। এবার আমরা পরের অংশে যাব। দেখেন পরের অংশে তাহলে এ পর্যন্ত আমার মনে হয় না কারোর কোনো সমস্যা আছে। আমরা দেখেন এইটুক করার জন্য, এই সি বের করার জন্যই কিন্তু এত কিছু। তাহলে এত কিছু করে আমরা সি বের করলাম, সি বের করতে পারছি, অর্থাৎ ক্লাস ভাই ইন্টারভেল বের করতে। এখানে লগ কেন আনা হলো? লগ ইন এটা তো সূত্র, থ্রি এটা পয়েন্ট থ্রি টু টু এটা এর সূত্র, এই ক্লাস ইন্টারভেলের সূত্র, বুঝছেন? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার দেখেন
এই যে আপনারা করেছেন না আগে, বাংলায় করছেন আমার যা মনে হয়। তাহলে দেখেন, ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল নির্ণয় করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে আপনার লোয়েস্ট ভ্যালু কত ছিল আর হাইয়েস্ট ভ্যালু কত আছে। লোয়েস্ট ভ্যালু কত ছিল মনে আছে? জি 25 ভাইয়া ছিল। 25। 25। 25। আর হাইয়েস্ট ভ্যালু কত ছিল? 89। 89। আমার বলছে কি 5 করে ব্যবধান হবে, তাহলে 5 করে যদি ব্যবধান হয়, এখানে 25 আছে, সবসময় মনে রাখবেন 5 আর 0 এইখানে মিল রেখে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন, 5 আর 0। তাহলে এইখানে যদি আমার 22 থাকতো তাহলে আমি 20 থেকে শুরু করতাম, আমার 25 আছে তাই 25 থেকে শুরু করছি। যদি 26 থাকতো তাও আমি 25 থেকে শুরু করতাম। বুঝতে পারছেন? 5 জি অথবা 0 রেখে শুরু করব। তাহলে 25, দেখেন 25 থেকে 35, 10 ব্যবধান। 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, 75 থেকে 85, 85 থেকে 95। আমাদের ছিল কত? 89 পর্যন্ত, কিন্তু 89-তে তো আমি রাখতে পারছি না, পারছি? না, এই কারণে আমাকে 95 পর্যন্ত। আচ্ছা, যদি 95 থাকতো তাহলে কি হতো? তাহলে 95 পর্যন্তই তো হইতো। এই 95 পর্যন্তই থাকতো। হ্যাঁ 95। তাহলে দেখেন এবার একটু খেয়াল করি আমরা, তাহলে আমরা 25 থেকে হ্যাঁ 25 থেকে 34 10। আবার বলেন ভাইয়া। বলতেছি যে 25 থেকে 34 নিলেও তো 10 হয় না ব্যবধান 25 কে ধরে। এবার দেখেন তো, এই জায়গায় 35 আছে, এই জিনিসটা একটু আবার বলি, 35 আছে আর এখানে 35 আছে। আচ্ছা তাহলে 35 যদি আসে, আমরা কোন জায়গায় নিয়ে যাব? উপরের ঘরে নিয়ে যাব নাকি নিচের ঘরে নিয়ে যাব? বলেন তো এটা। ভাই উপরের উপরের ঘরে আমি ঘরে। 25 থেকে নিচের ঘরে। 34 আর নিচে 35 থেকে শুরু। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। উপরে 25 থেকে 34 পর্যন্ত, আর নিচে 35 থেকে শুরু, নিচে 35 থেকে জি ভাই 44 পর্যন্ত। বুঝতে তাহলে পারছিলাম। ওই যে আমি একটু আগে বলছিলাম যদি 95 থাকতো তাহলে কি করতাম, তাহলে 95 থাকলে আমাকে আরো একটা ঘর কাটতে হতো, 95 থেকে 105। 105, হ্যাঁ 105। বুঝতে পারছেন এবার বিষয়টা? জি ভাই। হ্যাঁ, এর আগে যখন আমরা অঙ্ক করতাম তখন তো আমার যতটুকু মনে আছে তখন এইভাবে লিখতাম যে 25 থেকে 34, 35 থেকে 39, এইভাবে। অবশ্যই আপনার মানে কথা ঠিক আছে, এক কম আপনার বেশি কথা ঠিক আছে। রিয়েল ক্লাস করতে হবে ওটা নিয়ে আবার, বুঝছেন? ও শুধুমাত্র আপনার ওইখানে ওইটুকু অংশ নিয়ে আপনি ক্যালকুলেশন করেছেন, কিন্তু এখানে আবার ওটার বিস্তারিত অংশ আছে। এটা রিয়েল ক্লাস করা লাগে না, এটা রিয়েল ক্লাসে আছে। আপনি এখান থেকে যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যাবেন, কি বলে যেটা গ্রাফাটিক্যাল উপস্থাপনায় যখন যাবেন, তখন ওটাকে রিয়েল ক্লাস করতে হবে। যখন আপনাকে এই জায়গায় 35 থাকতো, আপনার কথা হচ্ছে এখানে 34 রাখতেন, আর এখানে এসে 35 দিয়ে শুরু করতেন, তখন এই 34 আর 35-এর রিয়েল ক্লাস করতে হতো। মনে রাখবেন রিয়েল ক্লাস বিষয়টা এরকম, একটার আপার লিমিট আর একটা লোয়ার লিমিট সমান হতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, সামনে বুঝতে পারবো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা ওটা অবশ্যই অন্য ধরনের সিস্টেম। আমরা একটু এইটুক যতটুকু আমরা দেখতে পাচ্ছি এতটুকু আমরা একটু বোঝার চেষ্টা করি। আছে আপনাদের টুকটাক আছে, সব কিছু আছে, সব পাবেন আপনারা। তাহলে এই পর্যন্ত নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই যে মানটা লেখা নিয়ে, অর্থাৎ আমরা শ্রেণী ব্যবধানটা কিভাবে ধরবো, সমস্যা মনে হয়নি? এবার আমরা একটু যাব, দেখেন এই ট্যালি মার্কস কিভাবে হয়েছে। আমাদের কাছে তো অঙ্ক ছিল, এই অঙ্ক ছিল আমাদের কাছে, আমরা একটু অঙ্কটাকে ছোট করে নেই, সামনেই থাক আমাদের। দেখেন আমাদের অঙ্কটা কিভাবে আছে, দেখেন তো, শুরু শুরু করি আমরা। প্রথমে কত, 52 আছে না? জি ভাই। দেখেন 52, তাহলে 52 কোথায় যাবে? দেখেন 52 আসছে, 52 তাহলে 45 থেকে 55। 50, এই যে 52, এটা 45 থেকে 55-এর মধ্যে একটা। 3 নাম্বার ঘরে। 37, সে তো বুঝতেছি। 37, 37 কোথায় যাবে? 35 থেকে 45। 35 থেকে 45, আপনারা 35। কথা বলবেন, হ্যাঁ কথা বলবেন। 50 কোথায় যাবে কার ভিতরে? 45 থেকে 55। 45 থেকে 55, 49,
45 থেকে 45 55। থেকে 55। হ্যাঁ, 25 প্রথমটায়, 25 থেকে 35। 25 থেকে 35। 62, 55 থেকে 55 থেকে 65। 65। হ্যাঁ। তাহলে ঠিক আমরা এইভাবে ক্যালকুলেশন করতে করতে আমরা এই মানগুলোকে সব বসাবো। ওই আমরা যেমন আগে যেটা শিখছিলাম, চারটা হয়ে গেলে পাঁচটা আমরা একটা দাগ দিয়ে কেটে দেবো, অর্থাৎ একটা বান্ডেল তৈরি করে দেবো তাদেরকে। ঠিক আছে? তাহলে এই অংশগুলোকে দেখেন ক্যালকুলেশন করে এখানে কত আসছে, চারটা, চার। আর কি বোঝানো লাগবে? আমরা কি লিখতে পারবো ক্যালকুলেশন এই মানগুলোকে, এই ট্যালিগুলোকে? জি। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাইয়া। লিখতে পারবো। হ্যাঁ। তাহলে আমাদের দেখেন, চারটা, পাঁচটা, পাঁচ আর তিন আটটা, পাঁচ পাঁচ 10 আর এক 11টা, পাঁচ আর এক ছয়, এখানে কি ভুল লেখা আছে নাকি, ছয়, পাঁচ, আচ্ছা যোগ দেন তো, দেখেন তো কত আসে, যে মান কটা দেওয়া আছে, ভুল করেছিল নাকি, 4+5+8+11+5+5+2, এই জায়গায় একটা একটা ঘর 40 মনে হয় ভুল আসে। আছে, এই দাগটা সম্ভবত ভুল আছে, এখানে পাঁচই হবে। বুঝছেন? এই জায়গায় ভুল আছে, আপনারা করলে দেখবেন বুঝতে পারবেন, অসুবিধা হবে না। তাহলে 5 5 2, এই ক্যালকুলেশনটা করে আপনি যে কয়টা অবজারভেশনের মান করছিলেন ঠিক সেই কয়টা আসবে। তাহলে এখানে দেখেন আপনার কাছে কয়টা আসছে, 40 আসছে। আপনি কয়টা তথ্য নিয়ে কাজ করেছিলেন? 40টা। 40। তাহলে কি 40। 40 আপনার আসছে? এই আপনার এই যে অংশটা, এটাই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে টেবিল, এই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আপনার এর মান বের হয়ে গেছে। অর্থাৎ এগুলাকে বলা হয় সব ফ্রিকোয়েন্সি, দেখছেন উপরে লেখা আছে কিন্তু ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ঘনসংখ্যা, ফ্রিকোয়েন্সি। এর মধ্যে আছে, অর্থাৎ এই যে 25 থেকে 35-এর মধ্যে অবস্থান আছে চারজনের, 35 থেকে 45-এর মধ্যে আছে পাঁচজনের, 45 থেকে 55-এর মধ্যে আছে 8 জন, 55 থেকে 65-র মধ্যে আছে 11, 65 থেকে 75-এর মধ্যে 5, 75 থেকে 85-র মধ্যে 5, 85 থেকে 95-এর মধ্যে 2। ঠিক আছে? তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম? আমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক একটু দেখার চেষ্টা করি, এরপরে দেখি কি আছে। দেখেন তো 2 নাম্বারটা কি বলছে, সরি 2 নাম্বারটার দরকার নেই, 2 নাম্বারটা আলাদা। যাই হোক, 2 নাম্বার অ্যাকাউন্ট HW পার্টে যাই। আচ্ছা, এই যে অঙ্কটা আছে একটু খেয়াল করি আমরা। 10 নাম্বার অঙ্ক কি বলছে? বলছে এই যে অংশটা আছে একে বলছে 30 জন, 30টা তথ্য আছে, এই 30 জন ক্লার্কের তথ্য নিয়ে আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে বলেন তো সর্বোচ্চ মান কত আছে আর সর্বনিম্ন কত আছে? সর্বোচ্চ যতটুক দেখা যায় সম্ভবত 25, আর সর্বোচ্চ সর্বনিম্ন আছে, 25 আর সর্বোচ্চ 10। 37.8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত, 25 না? হ্যাঁ হ্যাঁ 25। আর আর সর্বনিম্ন সর্বনিম্ন আছে মনে হয় 10। 10। হ্যাঁ। তাহলে এদেরকে ক্যালকুলেশন করলে, আমি যদি ক্যালকুলেশন করি 10 থেকে, এই 25 থেকে 10 বাদ দিলাম, তাহলে রেঞ্জ কত হবে? রেঞ্জ আসবে 15। এই 15কে যদি আমরা এখন ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে 15কে ক্যালকুলেশন চেষ্টা করলে এইখান থেকে যদি আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে কি আসবে? 15 ভাগ, দেখেন 15 ভাগ 1.3.322 log n, তাহলে 1+3.322 log n। তাহলে লগ এন এর মান কত আসবে আমার এখানে বলেন তো? এন এর মান কত? 30। এন এর মান হচ্ছে 30। 30। তাহলে 30 যদি হয় লগ এন, লগ 30, তাকে যদি আমরা, কত আসছিল 15, 15 দিয়ে যদি ভাগ দেই, 15 ভাগ অ্যান্সার, তাহলে আমাদের কাছে আসে 2.53। তাহলে 2.53 আমার রেঞ্জ কত হবে বলেন তো এখন? তাহলে ক্লাস ইন্টারভেল কত নেব 5। 2.53 আসলে? 5 হবে। 5 নিব। তাহলে যদি আমরা 5 নেই, আমরা কত প্রথম ডিজিটটা কত নেব বলেন তো, কত দিয়ে শুরু করব আমরা? 10। 10। তাহলে 10 থেকে 15,
15 থেকে 20, 20 থেকে 25, এভাবে আমরা কত পর্যন্ত যাব? লাস্ট লাস্ট ইয়েটা আমাদের কত হবে? লাস্ট ক্লাসটা কত 30, হবে? হ্যাঁ, 25 থেকে পঁচিশ 30, থেকে 30। কারণ 25 আছে আমাদের এখানে। তাহলে এটা আপনাদের বাসার কাজ। এই যে অংশটা, 1 নাম্বার অঙ্কটা আপনাদের বাসার কাজ, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। 1 নাম্বার অঙ্কটা বাসার কাজ, ওই একটা অঙ্ক করাইলাম, সূত্রগুলো একটু মাথা এতে লিখবেন, খাতায় লিখবেন সুন্দর করে। আগামী দিন তাহলে আমরা পরের অঙ্কে যেতে পারবো। ভাইয়া শুটের প্রথম পেজটা একটু স্ক্রিনশট হ্যাঁ নিতাম। হ্যাঁ, দিচ্ছি অবশ্যই। এটা নিয়েছেন, এই HW টা 1 নাম্বার? হ্যাঁ ভাইয়া নিচ্ছি। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে এটা না, এর আগে আরেকটা আছে। এখান থেকে নেন, নিছেন হ্যাঁ ভাইয়া নিচ্ছি। দ্বিতীয়টা। আপনাদের আগামী সপ্তাহ থেকে কিন্তু কোনো সমস্যা নেই, আগামী সপ্তাহ থেকে ভাইয়া যেভাবে ক্লাস নিত ঠিক সেভাবে ক্লাস হবে। আমাদের আগে যে শিডিউল ছিল, আমি এবং আহ, মাসুদ ভাই যেভাবে ক্লাস নিত ঠিক সেভাবে ক্লাস হবে। শিডিউলের সমস্যা হচ্ছে না। এটা নিয়েছেন, এরপরেরটা যাব। হ্যাঁ ভাইয়া নিচ্ছি, সব কয়টাই নিচ্ছি। ও, সব কয়টা নেওয়া হয়ে গেছে। যাই হোক, তারপরেও যদি কেউ না হ্যাঁ নিয়ে শুধু থাকেন ওইটাই এটা বাকি। নেন, এবং এরপরেরটা এই যে। তাহলে আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে যতটুকু আমরা শিখলাম? ভাই আচ্ছা, আপনারা ওইখানে তো ক্লাস লগের করছেন। ক্যালকুলেশনটা একটু আরেকবার কোনটা ভাই? বলে দিবেন। কোনটা কোনটা? লগের যে ক্যালকুলেশনটা আছে লগের ওইখানে। ক্যালকুলেশন, ক্যালকুলেটর আছে হাতে আপনার? না থাকলেও আমি বলছি, হ্যাঁ দেখেন আছে। প্রথমে আপনি 1+3.322 লগ এন, এন এর মান কত? এন এর মান হচ্ছে 40, একবারে বসাবেন, বসায় সমান দিবেন, দিলে দেখবেন যে মানটা আসবে 64কে সেই মানটা দিয়ে ভাগ দেবেন। একবারেই লিখবেন, যা বুঝতে আছে পারছি। একবারে লিখবেন। 1+3.322 লগ 40, একবারে লিখবেন, লিখে সমান দেবেন, দিলে দেখবেন মান আসবে। 64 ভাগে অ্যান্সার দিলেই এই অংশটা চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই ধরেন আমি যেভাবে করাচ্ছি দুইটা সাবজেক্ট, আসলে আপনাদের কাছে কি মনে হচ্ছে বেশি স্লো হয়ে যাচ্ছে বা বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, এরকম ধরনের কত মতামত আছে নাকি আপনাদের? আমি তো ধরেন আপনাদের দুইটা সাবজেক্ট করাই, কোনো পরামর্শ আছে? ভাই হ্যাঁ। আমার ক্ষেত্রে রিভিশন দিতে পারলে আর কোনো সমস্যা নেই, তা স্লো হোক বা ফাস্ট হোক। আচ্ছা আচ্ছা, তা আমরা কয় মাস ক্লাস করছি? 3 মাস নাকি? এটা 3 মাস রানিং নাকি 2 মাস? 2 মাস হয়ে গেছে, তৃতীয় মাস রানিং না দুই আমাদের? মাস হয়ে গেছে, 3 মাস চলতেছে। 3 মাস রানিং, হ্যাঁ 3 মাস রানিং। আমরা কিন্তু, আমি ট্যাক্সে কয়টা অধ্যায় করাইছিলাম? 3টা রানিং চলছে, এটা শেষের পথে। এবং স্ট্যাটিস্টিক্সেও 3টা হয়ে গেছে, 4টা রানিং, তাই তো? তার মানে আমরা খুব একটা কিন্তু পিছায় নাই, আমরা কিন্তু মোটামুটি আছি, খুব একটা পিছায় নাই যাতাটা মনে হয়। অবশ্যই রিভিশন না দিতে পারলে ভাই অঙ্ক করা যায় না। কারণ আমি একরকম করাচ্ছি, আপনারা রাখছেন, অনেকেই আসলে এখন প্র্যাকটিস করছেন না, ওই যতটুকু করছেন অতটুকুই রেখে দিচ্ছেন। ঠিক আছে, তারপর আমি বলবো যতই আপনাদের কাজ থাক যাই থাক, বিভিন্ন ব্যস্ততা থাক, কিন্তু আপনারা অন্তত একটু অঙ্ক প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না থাকলে কিন্তু আসলে মনে থাকবে না কিছু। জি ভাইয়া। ঠিক ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন আপনারা সবাই। আগামী দিন তাহলে আবার ক্লাস, শনিবার তাই তো, স্ট্যাটিস্টিক্স ম্যাথ টেক্স ক্লাস। ঠিক আছে।